আপনারা তো অনেক রকম পদ্ধতিতে বাড়িতে দুধ পিঠে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার যদি এই পদ্ধতিতে দুধ পিঠে বাড়িতে বানাতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি একবার বানালে বারবার বানিয়ে খাবেন। কারণ এই দুধ পিঠেটা বানানো হয়েছে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে। আর এমন একটা সিক্রেট উপকরণ এখানে দিয়েছি যেটা আপনাদের সকলের বাড়িতেই থাকে। সেটা যদি অল্প করে একটু দিতে পারেন তাহলে কিন্তু স্ট্রাকচারটা দেখবেন খুব বেশি ভেঙেও যাবে না দুধে দিলে, আবার খুব বেশি শক্তও হয়ে যাবে না, একদম মিডিয়াম স্ট্রাকচার থাকবে। চামচে করে কাটবেন আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর সবথেকে বড় কথা, আমি আজকে দুটো পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। এই দুটো পদ্ধতি খুব সহজ পদ্ধতি, একবার ভালো করে দেখবেন। কারণ আমি এর আগে আপনাদেরকে সুজি দিয়ে দুধ পিঠে বানানোর সম্পূর্ণ রেসিপিটা দিয়ে দিয়েছি। আজকে আমি চালের গুঁড়ি দিয়ে বলেছিলাম সেটা দেখাবো। তাহলে সবার প্রথমে এখানে আমি কি ব্যবহার করছি সেটা একবার দেখিয়ে দিই। প্রথমে আমি একটা মিক্সিং বোলেতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে 2 কাপের মতো আতপ চালের গুঁড়ি, যেটা বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট করা, সেটাই নিয়েছি। আপনারা চাইলে চালকে ভিজিয়ে রেখে বেটেও কিন্তু করতে পারেন, তবে এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। সাধারণত বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়েই এটা কিন্তু খুব সুন্দরভাবেই করা যাবে। এবারে দেখুন, 2 চা চামচ নিয়ে নিয়েছি ময়দা, আর 1 চা চামচ নিয়ে নিলাম আমুল দুধ। আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন, আমি এখানে আমুল গুঁড়ো দুধটা দিয়েছি। আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম শুধুমাত্র চিনিকে গুঁড়ো করে। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে এখানে টক দই, মানে এখানে 100 গ্রামের মতো, হাফ কাপের মতো টক দই দিলেই হবে। তবে এখানেই শেষ নয়, আরও অনেক উপকরণ আছে। সবথেকে যে সিক্রেট উপকরণ সেটা আমি বলে দিচ্ছি। তার আগে দেখুন, এখানে 100 গ্রাম টক দইটা এর সাথে দিয়ে 1 কাপ প্রথমে জল দিলাম। জলটা এখানে গরম করার কোনো প্রয়োজন নেই, বাড়ির নর্মাল জল দিলেই হবে। 1 কাপ করে আরও 1 কাপ দিলাম, মানে 2 কাপ প্রথমে জল দিলাম। দেওয়ার পর এটাকে মাখবো। মাখলে আপনারা বুঝতে পারবেন যে এতে আর কতটা জল লাগতে পারে। সাধারণত এখানে 2 কাপের একটু বেশি জল লাগবে। তো এখানে দেখুন, প্রথমে আমি 2 কাপ জল দেওয়ার পর এখানে এই হুইপসটা ঘোরাতে পারছি না, তার মানে এতে আর একটু জল লাগবে। সেজন্য আরও হাফ কাপের মতো বা একটু কম জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। কতক্ষণ ফেটাতে হবে? সাধারণত 5 থেকে 6 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিলে কি হয়, যে মধ্যে টক দইটা খুব সুন্দরভাবে মিশে যায় বা সমস্ত উপকরণগুলো মিশে যায়। এবারে দেখুন, এটা সমস্ত মেশানো হয়ে যাওয়ার পর এটাকে আমি রেখে দিচ্ছি রেস্টে 10 থেকে 15 মিনিট। আর তার মধ্যে দেখুন, এখানে একটা স্টিম করার জন্য আমি একটা কড়াতে অল্প করে জল দিয়ে একটা ডিশ ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিচ্ছি। জলটা ফুটে গেলে আমি কিভাবে করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, এখানে এই 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি এই বেটারটা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার আর হাফ চা চামচের মতো বেকিং সোডা। এর থেকে বেশি বা কম দিতে যাবেন না, একদম সম্পূর্ণ হাফ চা চামচ মেপে দেবেন। আর এখানে দেখুন, যে সিক্রেট উপকরণটা বলেছিলাম, এটা কিছুই নয়, বাড়িতে সকলেরই থাকে, অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, দুটোর মধ্যে একটা দেবেন। আমি এখানে অ্যারারুটটা দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এটা দিলে কি হয়, যে এই যে পিঠেগুলো খুব বেশি দুধে ফুলে যে ফেটে যায় বা ভেঙে যায় সেটা হবে না, বা খুব বেশি শক্ত হয়ে যায় সেটাও হবে না। মোটামুটি একটা মিডিয়াম টেক্সচারে গাটা বেশ সুন্দরভাবে টান টান থাকবে। এই রকমভাবেই করে নিতে হবে সিক্রেট উপকরণটা দিলে। এবারে দেখুন, এই যে স্ট্রাকচারটা আমি মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা কিন্তু খুব বেশি, মানে একদম পাতলাও হয়ে যায়নি, আবার খুব বেশি মোটাও হয়ে যায়নি, এরকমভাবে রাখতে হবে। এবারে দেখুন, এখানে আমি যেহেতু দুরকম পদ্ধতিতে করব, তার জন্য প্রথমে আমি আপ্পাম প্যানটা নিয়েছি। এই প্যানটা সাধারণত অনলাইনে পেয়ে যাবেন, বেশি দাম নয় এমন কিছু। তো আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো। এবারে দেখুন, এখানে আপ্পাম প্যানটায় প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পর এতে আমি বেটারটা অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে সবগুলোতে আমি একই রকমভাবে করলাম। তো এখানেই শেষ নয়, এই যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি আপ্পাম প্যানে করে, এটা ছাড়াও আরেক রকমভাবে আপনারা করতে পারেন। সবার বাড়িতে হয়তো আপ্পাম প্যান নাও থাকতে পারে, এজন্য আপনারা বাড়িতে যদি নর্মালভাবে করতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, এইভাবে কিন্তু জলটা ফুটে গেছে। জলটা ফুটে যাওয়ার পর এইটাকে বসিয়ে দিলাম আপ্পাম প্যানটাকে, দিয়ে এর ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আপনারা অন্তত 10 থেকে 12 মিনিট ওয়েট করবেন। তার মধ্যেও হয়ে যায় বা 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে, তার মাঝে একবার খুলে দেখে নেবেন। এবারে দেখুন, এখানে আমার টাইম লেগেছে সাধারণত 12 মিনিটের মতো। 12 মিনিট পর আমি এটাকে খুলে দেখলাম যে এটা দেখছি যে একটা কাঠি ঢুকিয়ে দেখলাম যে এটা কাঠির গায়ে লাগছে না। যদি একটু লেগেও থাকে কোনো অসুবিধা নেই, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। আর হাত দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে টান টান হয়ে গেছে। এটাকে আমি তুলে নিয়ে রেখে দিলাম, আর এটাকে খুলে দেখাবো আমি কেমন হয়েছে। তার আগে দেখুন, যে দ্বিতীয় পদ্ধতিটা সেটা দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতিটা করার জন্য ওই কড়াতেই আমি একটা ডিশ দিয়েছি, বা এখানে কোনো ছিদ্রযুক্ত পাত্র দিতেও পারেন, আপনাদের সুবিধা মতো এটা করে নেবেন। আমি আমার সুবিধা মতো এখানে দেখিয়ে দিচ্ছি। এবারে এখানে 3টে প্লেট নিয়েছি ছোট ছোট, আপনারা চাইলে এখানে বাটিও ব্যবহার করতে পারেন। প্লেটের গায়ে এইভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই বেটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, খুব বেশি ভর্তি করে দেবেন না, অল্প অল্প অর্ধেক অর্ধেক করে দেবেন, একটু ফাঁকা থাকবে, কারণ এটা না হলে ফুলবে, ফুললে কী হবে শেপটা বাজে হয়ে যাবে, সেজন্য অল্প করে দিলাম। দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিলাম।
এটা আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা আমি ভাপিয়ে নেবো। আর তার আগে দেখুন এটা একটু সম্পূর্ণ একটু ঠান্ডা করে নেবেন। এই যে আপ্পাম প্যানের মধ্যে যেটা করেছি নামিয়েছি, এটা একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে এভাবে ছাড়াবেন, তাহলে দেখবেন ইজিলি উঠে যাবে। খুব গরম অবস্থায় করতে গেলে দেখবেন অনেক সময় ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হয়ে গেলে দেখছেন একদম চামচে করে তুলতেই ইজিলি উঠে গেছে। আর কতটা স্পঞ্জি হয়েছে এরকমভাবে চাপ দিলে আপনারা দেখতে পাচ্ছেন। এরকমভাবে যে ভাঙছি দেখুন কত সুন্দর ভেতরের জেলিটা হয়েছে। এটা কিন্তু নর্মালভাবে যদি দুধ না দেওয়া হয়, এটা খেজুর গুড় বা যে কোনোভাবে আপনারা এটা খেতে পারবেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরে একদম ইজিলি ভেঙে যাচ্ছে। এটা তো হয়ে গেল। এবারে আমি যে দ্বিতীয় পদ্ধতিটা সেটা দেখিয়ে দিই। এখানে আমার মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর একটা কাঠি আমি এর ভেতরে দিয়ে দেখে নিচ্ছি যে কাঠি গায়ে লাগছে না, তার মানে একদম পারফেক্ট হয়ে গেছে। তো দেখুন এইভাবে তুলে নিয়ে এটাকেও আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। করে নেওয়ার পর এটাকে ডাইরেক্ট একটু তুলতে যাবেন না, অনেক সময় কী হয় এটা ভেঙে যেতে পারে। তো ভাঙবে না এই পদ্ধতিতে করলে। তো আমি প্রথমে একটু ছুরি করে চারিদিকটা একটু ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর হাতে এইভাবে একটু উল্টে দিলেই দেখবেন ইজিলি উল্টে যাচ্ছে, কোনো অসুবিধা নয়। আর এটার একটা বিশেষত্ব আছে, এটা দুধে দেওয়ার আগে এর একটা প্রসেস আছে, সেটাও আমি দেখাবো। এটা না করলে কিন্তু দুধ ঢুকবে না। এটা দেখতে পাচ্ছেন যে একদিকটা দেখুন এইভাবে তুলে নেওয়ার পর একদিকটা কি সুন্দর ফুটো ফুটো, আর একদিকটা কিন্তু ফুটো নেই। তার মানে কি এই দিক দিয়ে দুধটা টানবে কিন্তু এই দিকে দুধটা টানবে না। সেটা একটা কীভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি। তার আগে দেখুন এখানে আমি এইভাবে সবগুলো আমি করে নিলাম, 2-3 বার ধরে এইভাবে করে নিলাম। করে নেওয়ার পরে এগুলো আমি সাজিয়ে নিলাম। একটু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, খুব গরম অবস্থায় দুধ দেবো না। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি দুধটা রেডি করে নিচ্ছি। এখানে মালাইটা, এখানে আমি 500 ml লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধ দিয়েও করতে পারেন। আমি এখানে 500 ml লিকুইড দুধেতে দিয়ে দিলাম একটা 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট। মানে এখানে 20 থেকে 25 গ্রাম দুধ দিলেই হবে পাউডার দুধটা। তো আপনাদের মর্জির মতো আপনারা করতে পারেন। এবারে ফুটে যাওয়ার পর এতে আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করছি মিষ্টির জন্য। এবারে দেখুন মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি এটা করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এবার এখানে ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দেবেন। আর এখানে 2টো তেজপাতা দেবেন। তেজপাতাটা দিলে কী হবে, দুধ পিঠে যে চালের গুঁড়োর যে দুধ পিঠের একটা আলাদা স্বাদ আসে তেজপাতাটা দিলে। এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ফোটাবো। খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, 1 থেকে 1.5 মিনিট ফোটাবেন। তবে হ্যাঁ, এই খেজুর গুড়টা যে আমি দিচ্ছি নলেন গুড়টা, এটা কিন্তু দেবার নিয়ম আছে। এটা কিন্তু ফুটন্ত অবস্থায় দিইনি, একদম গ্যাস অফ করে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট ওয়েট করেছি, তারপরে কিন্তু খেজুর গুড়টা আমি দিয়ে দিলাম। খেজুর গুড়টা যদি ফুটন্ত দুধে দিয়ে দেন তাহলে কিন্তু কেটে যাবে, এটা মাথায় রাখবেন। এরকমভাবেই এর মধ্যে দিয়ে খেজুর গুড়টাকে আমি নেড়ে দিলাম। আর দেখুন এখানে যে একদিকটা সমান হয়ে আছে, এর জন্য একটা কাঠিয়ে করে এর ওপরের অংশটা এইভাবে একটু ফুটো করে নেবেন। যে দিকটা ফুটো ফুটো আছে সেই দিকটা নয়, যে দিকটা ফুটো ফুটো নেই সমান সেই দিকটা করে নেবেন। দেওয়ার পর এই যে দুধটা কিন্তু খুব গরম নয়, মোটামুটি খেজুর গুড়টা দেওয়ার পর দেখবেন অনেকটাই হালকা একটু ঠান্ডা হয়ে যায়, সেরকম অবস্থায় এতে দিয়ে দেবেন। খুব গরম দুধ দিয়ে দিলে কী হবে, এটা ভেঙে যেতে পারে। এরকম দিয়ে দেওয়ার পর প্রথমে এইভাবে দেখুন যে দিকটা ছিদ্রযুক্ত ছিল সেই পিঠের ছিদ্রযুক্ত নিচের দিকে রেখেছিলাম, তারপরে যে দিকটা একটু সমান সমান সেটা ছিল। এবারে এটাকে উল্টে দিচ্ছি। প্রথমেই কিন্তু দুধটা ধরে নিয়েছে, এবার উল্টে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমি যে এই যে গোল গোল যেগুলো করেছি আপ্পাম প্যানে, সেটাকেও আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু ভিজিয়ে রাখবো, বেশিক্ষণ নয়। 5 থেকে 7 মিনিট যদি আপনারা ভিজিয়ে রাখেন দেখবেন আরামসে এর ভেতরে সুন্দরভাবে দুধটা ঢুকে গেছে একদম ইজিলি। কারণ এই পদ্ধতিটা একদম সম্পূর্ণ প্রসেসটার মধ্যে যে কাজগুলো আছে সেগুলো করা হয়েছে, সেজন্যই কিন্তু দুধটা সম্পূর্ণ ঢুকে গেছে আর ভেঙেও যায়নি। দেখতে পাচ্ছেন চামচে করে যখন কাটছি যে আপ্পাম প্যানে করা হয়েছিল কত সুন্দর একটা সফট একটা নেস দেখা যাচ্ছে। এবার দেখুন আমি যে প্লেটে করে করেছিলাম সেটাও আমি কিন্তু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। দেখুন এই যে চামচে করে আমি যখন চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। তার মানে কি এর ভেতরে যে পর্যাপ্ত দুধটা কিন্তু সুন্দরভাবে ধরে আছে, ভেঙেও যায়নি, আবার খুব শক্ত হয়ে যায়নি, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো আশা করি একবার হলেও বাড়িতে এইভাবে চালের গুঁড়ো দিয়ে বাড়িতে তৈরি করে দেখুন, একদম সম্পূর্ণ পারফেক্টভাবে হবে আমি যেভাবে দেখিয়েছি। তো বন্ধুরা আমি আপনাদেরকে সুজি দিয়ে যেটা দেখিয়েছি সেটাও কিন্তু আমি বলেছিলাম যে চালের গুঁড়ো দিয়ে কীভাবে করতে হয় সেটা আমি পরে দেখিয়ে দেবো, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।